আমরা যদি একটু কল্পনা করি, মানে একজন ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিকের রোজকার জীবনটা ঠিক কেমন হতে পারে। একটা খুব সাধারণ সকাল, ঘুম থেকে উঠে সেই সাংবাদিক দেখলেন তার নিজের লেখা বইয়েরই একটা কপি কেউ পার্সেল করে বাড়িতে পাঠিয়েছে। কিন্তু প্যাকেট খুলতেই দেখা গেল বইয়ের প্রতিটি পাতায় ছোপ ছোপ রক্ত মাখানো। বাপরে, এটা তো রীতিমতো একটা সাইকোলজিক্যাল থ্রিলার মনে হচ্ছে। একদম তাই, একটা নীরব অথচ ভয়াবহ প্রাণনাশের হুমকি। তো এরপর হয়তো মাথা ঠান্ডা করার জন্য তিনি ইন্টারনেটে ঢুকলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন তার নিজের চেহারা নিখুঁতভাবে বসানো একটা ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও ভাইরাল হয়ে গেছে। চারদিকে গালিগালাজ, চরিত্র হনন চলছে। জঘন্য একটা ব্যাপার। আর এর সাথে মাস শেষে যখন তিনি ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাচ্ছেন, দেখছেন তার উপার্জনের প্রায় ৭০% চলে যাচ্ছে শুধু আদালতে উকিলের বিল মেটাতে আর আইনি লড়াইয়ের পেছনে। মানে এটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয়, রানা আইয়ুব নামের একজন বাস্তব অনুসন্ধানী সাংবাদিকের প্রতিদিনের জীবনের একদম সাধারণ একটা চিত্র এটি। এবং আসলে ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার সবচেয়ে বড় ধাক্কাটা লুকিয়ে আছে। আমরা তো সাধারণত সাংবাদিকতা বলতে বুঝি যে খবরের পেছনে ছোটা বা সত্য উদ্ঘাটন করা। কিন্তু খবর সংগ্রহ করতে গিয়ে একজন মানুষ যখন নিজেই খবরের বিষয়বস্তু বা শিকারে পরিণত হয়ে যান, ঠিক তখন তো ব্যাপারটা আর শুধু পেশাগত থাকে না। একদমই না। তখন সেই আতঙ্কটা একেবারে মানুষের ব্যক্তিগত অস্তিত্ব, তার মানসিক সুস্থতা এবং বলা যায় তার বেঁচে থাকা লড়াইয়ের রূপ নেয়। আর সেজন্যই আমাদের আজকের এই গভীর তথ্য অনুসন্ধান বা ডিপ ডাইভের মূল লক্ষ্য হল সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্রটি নিয়ে আলোচনা করা। আমরা জানার চেষ্টা করব কিভাবে সাংবাদিকদের জীবনের ঝুঁকি এখন আর কেবল শারীরিক আক্রমণ বা গুলির মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে এটা এমন এক মনস্তাত্ত্বিক, ডিজিটাল এবং আইনি চাপের রূপ নিয়েছে যা বাইরে থেকে সবসময় বোঝাই যায় না। আর মানসিক স্বাস্থ্য এখন আর কোনো সাংবাদিকের ব্যক্তিগত দুর্বলতার বিষয় নেই, এটা সরাসরি একটা কাঠামোগত নিরাপত্তাজনিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ঠিক বলেছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার একটু স্পষ্টভাবে জানিয়ে রাখা দরকার। আমাদের আজকের এই আলোচনায় যেসব তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে, সেখানে ভারত সরকারের নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের প্রস্তাবনা বা অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর কিছু সমালোচনা উঠে আসবে। কিন্তু আমাদের এই বিশ্লেষণ কোনোভাবেই কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের সমর্থন বা বিরোধিতা করছে না। হ্যাঁ, এটা পরিষ্কার করা খুব জরুরি। একদম। মূল তথ্যসূত্রে থাকা সাংবাদিকদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত, আমরা কেবল সেগুলোকেই নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি। উদ্দেশ্য একটাই, এই সংকটের পেছনের মেকানিজম বা পদ্ধতিগুলো বোঝা। তো শারীরিক ঝুঁকি থেকে এই যে মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে পট পরিবর্তন, সেটা দিয়ে শুরু করা যাক। একজন সাংবাদিক যখন যুদ্ধক্ষেত্রে যান, তখন বুলেট প্রুফ জ্যাকেট হয়তো তার শরীরকে বাঁচাতে পারে, কিন্তু প্রতিনিয়ত এই যে মানসিক চাপ, এর হাত থেকে মনকে রক্ষা করার জন্য আসলে কি বর্ম আছে আমাদের কাছে? সত্যি বলতে এই বর্মের অভাবটাই আজকের সবচেয়ে বড় সংকট। আমরা যদি এএফপি বা এজেন্স ফ্রান্স প্রেসের গ্লোবাল নিউজ ডিরেক্টর ফিল চেটউইন্ডের অভিজ্ঞতার দিকে তাকাই, তবে এই পরিবর্তনের চিত্রটা খুব স্পষ্টভাবে ধরা পড়ে। ফিলের মতে সাংবাদিকতার ঝুঁকি গত কয়েক দশকে আমূল বদলে গেছে। মানে আগে যখন সাংবাদিকরা ইরাক বা আফগানিস্তানে যেতেন, তখন তো প্রধান ভয় ছিল রাস্তায় চেকপয়েন্ট পার হওয়া বা অপহরণের শিকার হওয়া, তাই না? একদম। কিন্তু এখন ধরুন ইউক্রেনের কথা, সেখানে সাংবাদিকদের ওপর থেকে আসা ড্রোন হামলা থেকে বাঁচতে হচ্ছে। এমনকি তাদের এখন রীতিমতো কমব্যাট ফার্স্ট এড বা রণক্ষেত্রের প্রাথমিক চিকিৎসা শিখতে হচ্ছে। মানে চোখের সামনে সহকর্মীর কিছু হলে যেন তাকে বাঁচানো যায়। হ্যাঁ, ভাবুন এটা কতটা ভয়াবহ একটা মানসিক চাপ। কিন্তু ফিলের কথা অনুযায়ী এই শারীরিক ঝুঁকির চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে এই অদৃশ্য মানসিক যুদ্ধ। ঠিক আছে, চলুন বিষয়টি একটু বিশ্লেষণ করা যাক। শারীরিক আঘাতের এই পরিবর্তনের চেয়েও ভয়ঙ্কর একটা দিক কিন্তু আছে। বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া যায়, কিন্তু যখন রাষ্ট্র বা কোনো ক্ষমতাশালী গোষ্ঠী সরাসরি ইনবক্সে বা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ চালায়, তখন বাঁচার উপায় কি? নিরাপত্তা বিশেষজ্ঞরা তো প্রায়ই বলেন, ডোন্ট ফিড দ্য ট্রল, মানে অনলাইনে যারা গালিগালাজ করছে তাদের পাত্তা না দেওয়া। কিন্তু সাধারণ ট্রল আর রাষ্ট্রের মদতপুষ্ট ট্রলের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ঠিক এই তফাৎটাই। সাধারণ ট্রলিং
আর প্রাতিষ্ঠানিক আক্রমণের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ধরুন কোনো বেনামি অ্যাকাউন্ট থেকে কেউ গালি দিল, সেটা আপনি ইগনোর করতে পারেন, কিন্তু যখন কোনো রাষ্ট্র সমর্থিত অ্যাকাউন্ট থেকে অপতথ্য ছড়ানো হয় তখন সেটাকে আর সাধারণ ট্রল বলা যায় না। সেটা তো একটা সুপরিকল্পিত আক্রমণ। একদম। এই আক্রমণগুলোর একটা নির্দিষ্ট মেকানিজম আছে। এরা অ্যালগোরিদম ব্যবহার করে। একসঙ্গে হাজার হাজার বট বা ভুয়া অ্যাকাউন্ট থেকে একই হ্যাশট্যাগ ছড়ানো হয়, যাতে মানুষের টাইমলাইনে বারবার ওই সাংবাদিকের নামে মিথ্যে তথ্য ভাসতে থাকে। উদ্দেশ্য হল সাংবাদিককে বোঝানো যে পুরো পৃথিবী তার বিরুদ্ধে। মানে একটা একনাগাড়ে তৈরি করা ঘৃণা, যা একটা মানুষের মানসিক স্থিতি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর অনলাইনের এই আক্রমণ তো শুধু অনলাইনেই থাকছে না। রানা আইয়ুবের ঘটনাটাই যদি দেখি, অনলাইনে শুরু হওয়া হয়রানিগুলো বাস্তব জীবনে নেমে আসে। তিনি যখন কোথাও যান, হোটেল বা এয়ারবিএনবিতে গোয়েন্দাদের উপস্থিতি টের পান, এয়ারপোর্টে হেনস্থার শিকার হন। এই সার্বক্ষণিক নজরদারি একজন মানুষকে কতটা প্যারানয়েড বা আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি যখন জানেন যে আপনার প্রতিটি পদক্ষেপ কেউ দেখছে, তখন স্নায়ু সবসময় টানটান হয়ে থাকে। আর এর সাথে যুক্ত হয়েছে আইনি হয়রানি, বা যাকে বলা হচ্ছে লফেয়ার। লফেয়ার মানে তো আইনকে ঢাল হিসেবে নয়, বরং অস্ত্র হিসেবে ব্যবহার করা, তাই তো? এটা আমার কাছে অনেকটা দাবা খেলার মতো মনে হয়। মানে প্রতিপক্ষ চাইছে না আপনাকে কিস্তিমাত করে হারাতে, সে চাইছে আপনাকে এতটা বিরক্ত করতে যাতে আপনি চাল দেওয়ার আগেই ক্লান্ত হয়ে বোর্ড ছেড়ে উঠে যান। রানা আইয়ুবের তো ২০০৮ সালের একটা রিপোর্টের জন্য ২০২৪ সালে এসে মামলা লড়তে হচ্ছে। হ্যাঁ, চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। লফেয়ারের মূল উদ্দেশ্য জেতা নয়, আর্থিকভাবে নিঃস্ব করে দেওয়া। আর এটা বিশ্ব জুড়েই হচ্ছে। দি অ্যাটলান্টিক ম্যাগাজিনের জেনারেল কাউন্সিল ডেভিড ব্যালগার্ন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি বলছেন যে মার্কিন আইনে অ্যাকচুয়াল ম্যালিস প্রমাণের মানদণ্ড ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, এই অ্যাকচুয়াল ম্যালিস ব্যাপারটা ঠিক কি? মানে সাধারণ কথায় যদি একটু বুঝিয়ে বলেন। ধরুন, মার্কিন আইনে অ্যাকচুয়াল ম্যালিস হল সংবাদ মাধ্যমের স্বাধীনতার একটা বড় রক্ষা কবচ। যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন, তবে তাকে শুধু খবরটা ভুল প্রমাণ করলেই হবে না, তাকে প্রমাণ করতে হবে যে সাংবাদিক জেনে শুনে মিথ্যা তথ্য ছাপিয়েছেন। ও, মানে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করেছে কিনা সেটা প্রমাণ করতে হবে। ঠিক তাই। এই নিয়মটার কারণে সাংবাদিকরা নির্ভয়ে রিপোর্ট করতে পারতেন। কিন্তু ডেভিড বালগার্ন বলছেন, এখন এই মানদণ্ড দুর্বল করার চেষ্টা চলছে। ফলে ক্ষমতাশালীরা সামান্য ভুলের অজুহাতে সংবাদ মাধ্যমগুলোর উপর কোটি কোটি টাকার ভিত্তিহীন আইনি নোটিশ চাপিয়ে দিচ্ছে। তার মানে তারা জানে যে তারা মামলায় জিতবে না, কিন্তু মামলার যে বিপুল খরচ হবে সেটাই সাংবাদিকের জন্য বড় শাস্তি। একদম। অনেক বড় সংবাদ প্রতিষ্ঠানও এই খরচের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। তিলে তিলে নিঃশেষ করে দেওয়া, আদালতে হাজিরা দেওয়া, অনলাইনে ট্রল সহ্য করা, নজরদারির ভয়ে থাকা, সব মিলিয়ে সাংবাদিকতা করার ইচ্ছাটাই তো মরে যায়। দিনের পর দিন শুধু নিজেকে বাঁচানোর লড়াই করলে সমাজের দুর্নীতির খবরগুলো তিনি তুলে আনবেন কিভাবে? সেই শক্তি তো আর থাকে না। এখন ধরুন কেউ এই আদালত আর ডিজিটাল হয়রানি থেকে কোনোভাবে বেঁচে গেল, কিন্তু তার জন্য পরবর্তী বাধা হয়ে দাঁড়ায় রাষ্ট্রীয় সীমানা। একজন সাংবাদিক যখন কাজের জন্য অন্য দেশে যান, তখন ভিসা বা সীমান্ত হয়ে ওঠে আর একটা অস্ত্র। হ্যাঁ, ফিল চেটউইন এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন ভিসাকে কিভাবে দমনের হাতিয়ার করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সময়কার একটা প্রস্তাবনার কথা তিনি বলেছেন। আই ভিসা বা সাংবাদিকদের ভিসার মেয়াদ কমিয়ে মাত্র ২১০ দিন করার কথা বলা হয়েছিল। মাত্র ২১০ দিন! একটা বড় অনুসন্ধানী রিপোর্ট তো শুরু করতে অনেক সময় এর চেয়ে বেশি দিন লেগে যায়। এটাই মূল পয়েন্ট। এএফপির অর্ধেক কর্মী যদি জানে না যে ২১০ দিন পর তাদের ভিসা নবায়ন হবে কিনা, তবে সেই ঝুলন্ত তলোয়ারের নিচে বসে তারা কিভাবে কাজ করবে? এই অনিশ্চয়তা তো সাংবাদিকদের মানসিকভাবে পঙ্গু করে দেওয়ারই একটা নীরব কৌশল। এটা তো সরাসরি জীবিকার উপর আঘাত। আর ডেভিড বালগার্ন তো মার্কিন সীমান্তে ডিভাইস তল্লাশির আতঙ্কের কথাও জানিয়েছেন। দ্য আটলান্টিকের মতো প্রতিষ্ঠানের একজন কালচার রাইটার, যিনি হয়তো রাজনৈতিক রিপোর্টও করেন না, তিনিও ছুটি কাটাতে কানাডা গেলে তাকে ল্যাপটপ বা ফোনের সুরক্ষা নিয়ে আগে থেকে ইমেল পাঠানো হয়।
এই তল্লাশি শুধু সাংবাদিকের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে না, এটা সোর্স বা তথ্যদাতাদের জন্য একটা বিশাল হুমকি। রানা আইয়ুবের একটা অভিজ্ঞতার কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি যখন আন্ডারকভার থেকে কোনো স্টোরি করেন, তখন তিনি জানতে পারেন যে তিনি যাদের সাথে কথা বলেছেন, পুলিশ পরে সেই তথ্যদাতাদের বাড়িতে গিয়ে তাদের জেরা করেছে। আর ঠিক এখানেই বিষয়টি দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মানে অনেকেই তো বলতে পারেন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সীমান্তে তল্লাশি করা বা সন্দেহভাজন এলাকায় খোঁজখবর নেওয়াটা তো নিরাপত্তা বাহিনীর কাজ। সাংবাদিকরা কেন ছাড় পাবেন? যুক্তিটা খুবই প্রচলিত। রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই নজরদারির মধ্যে থাকাটা একজন সাংবাদিকের উপর কী পরিমাণ মানসিক বোঝা চাপায়। যখন সাংবাদিক দেখেন যে তার কারণে একটা সোর্সের জীবন হুমকির মুখে, তখন তার মনে একটা মরাল ইনজুরি বা নৈতিক আঘাত তৈরি হয়। এই মোরাল ইনজুরি বা নৈতিক আঘাত, এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? একজন সাংবাদিকের কাছে তার সোর্সের সুরক্ষা সবচেয়ে পবিত্র বিষয়। একজন মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিককে তথ্য দিয়েছেন। রাষ্ট্র যখন সেই সুরক্ষা বলয় ভেঙে সোর্সকে হেনস্থা করে, সাংবাদিক তীব্র অপরাধবোধে ভোগেন। তার মনে হয়, আমার সাংবাদিকতা কি মানুষের উপকার করার বদলে ক্ষতি করছে? এই অপরাধবোধ একজন মানুষকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেয়। এটা সত্যিই মর্মান্তিক। সব মিলিয়ে এই যে মনে করা কেউ আমাকে দেখছে, এগুলো কিভাবে একজন সাংবাদিককে একা করে দেয় ভাবলে অবাক হতে হয়। আর আন্তর্জাতিক সাংবাদিকদের চেয়ে তো স্থানীয় সাংবাদিকদের অবস্থা আরও শোচনীয় হওয়ার কথা। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব এই বিচ্ছিন্নতার সবচেয়ে বেশি আঘাত হানে স্থানীয় সাংবাদিকদের ওপর। আন্তর্জাতিক সাংবাদিকরা কাজ শেষে নিজেদের দেশে ফিরতে পারেন, কিন্তু স্থানীয়দের তো সেই সুযোগ নেই। ফিল চ্যাটউইন্ড জানিয়েছেন যে মধ্য আমেরিকা বা আফ্রিকার সাহেল অঞ্চল থেকে স্থানীয় সাংবাদিকদের রীতিমতো প্রাণভয়ে এক্সফিল্ট্রেট বা গোপনে সরিয়ে আনতে বাধ্য হয়েছে এএফপি। এক্সফিল্ট্রেশন মানে তো অনেকটা মিলিটারি অপারেশনের মতো করে উদ্ধার করা, তাই না? ঠিক তাই। ঘরবাড়ি, পরিবার সবকিছু ফেলে রাতের অন্ধকারে তাদের দেশ ছাড়তে হয়েছে, কারণ নিজের দেশে তারা নিরাপদ নন। আর এই প্রসঙ্গের সাথেই গাজার পরিস্থিতির কথা চলে আসে। সেখানে তো আন্তর্জাতিক মিডিয়া প্রবেশেই বাধা দেয়া হচ্ছে। এই মিডিয়া ব্ল্যাকআউট সাধারণ শ্রোতাদের কেন ভাবানো উচিত? এর মানে তো অনেক খবর আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। গাজার বিষয়টা একটা চরম দৃষ্টান্ত। আন্তর্জাতিক সাংবাদিক ঢুকতে না দেওয়ার মানে হল কোনো নিরপেক্ষ সাক্ষী না থাকা। আর শূন্যস্থান তো খালি থাকে না, সেখানে প্রপাগ্যান্ডা ঢুকে পড়ে। ফিল চ্যাটউইন্ডের মতো সাংবাদিকরাও এটা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। কারণ এটা এমন এক নজির স্থাপন করছে যেখানে রাষ্ট্র চাইলেই মিডিয়াকে বাইরে রেখে যুদ্ধ চালাতে পারে। আর ভেতরের ফিলিস্তিনি সাংবাদিকরা চরম বিপর্যয়ের মধ্যে আছেন। বিদ্যুৎহীন, ইন্টারনেটহীন অবস্থায় তারা খবর পাঠাচ্ছেন। এবং এই লড়াইয়ে সাংবাদিকের পরিবারও কিন্তু সমানভাবে ভুক্তভোগী। রানা আইয়ুব আন্ডারকভারে কাজ করার সময় 6 মাস মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি। ভাবুন তো, একজন মায়ের জন্য এটা কতটা যন্ত্রণাদায়ক। আবার ফিল বলেছেন, সাংবাদিকরা যুদ্ধক্ষেত্রে থাকলে পরিবারের সদস্যরা এখন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের ভয়াবহতার লাইভ দেখছেন। হ্যাঁ, আগে খবর আসতে সময় লাগত। এখন পরিবারের সদস্যরা টুইটারে দেখছেন যে প্রিয়জনের অবস্থানের উপর বোমা পড়ছে। এই রিয়েল টাইম ইনফরমেশনের কারণে পরিবারের মানসিক চাপ বাড়ে, আর পরিবার ভেঙে পড়লে সেই চাপ সাংবাদিকের উপরই পড়ে। এতক্ষণ তো মাঠে থাকা সাংবাদিকদের কথা বললাম, কিন্তু ডেস্ক বা নিউজরুমে বসে থাকা সম্পাদকদের ওপরে তো মারাত্মক চাপ। ডেভিড ব্যালগান দ্য অ্যাটলান্টিকের সম্পাদক জেফ গোল্ডবার্গের একটা গা শিউরে ওঠা উদাহরণ দিয়েছেন। তাকে সিগন্যাল অ্যাপে একটা ভুয়া চ্যাট গ্রুপে যুক্ত করা হয়েছিল, যা দেখতে হুবহু শীর্ষ বিশ্বনেতাদের চ্যাটের মতো। হ্যাঁ, এটা ডিজিটাল স্পুফিংয়ের এক ভয়ঙ্কর রূপ। যারা এটা করেছিল তারা এমনভাবে ফাঁদ পেতেছিল যেন মনে হয় রাষ্ট্রনেতারা গোপনে স্পর্শকাতর তথ্য শেয়ার করছেন। ডেভিড জানিয়েছেন যে এটা আসল নাকি ভুয়া প্রমাণ করতে গিয়ে পুরো নিউজ রুমে রাতের পর রাত নির্ঘুম কেটেছে। এই নির্ঘুম কাটার পেছনের কারণটাও খুব লজিক্যাল। মানে সম্পাদক যদি এটা বিশ্বাস করে খবর প্রকাশ করে দেন, তবে পত্রিকার বিশ্বাসযোগ্যতা এক নিমেষে শেষ। আবার সত্যি হলে আর প্রকাশ না করলে সেটা হবে চরম ব্যর্থতা। একদম ঠিক। সত্য মিথ্যার এই পার্থক্য করাটা নিউজরুমকে সবসময় এক চরম উৎকণ্ঠার মধ্যে রাখে। সম্পাদকদের সবসময় সন্দেহ করতে হয় যে কেউ ফাঁদে ফেলছে কিনা। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়ায়? এই ড্রোন হামলা, ডিজিটাল ট্রোলিং, আইনি মামলা, ভিসা বাতিল,
নৈতিক অপরাধ বোধ, ফেক নিউজ। এত কিছুর পর একজন সাংবাদিক যখন ক্লান্ত হয়ে সেলফ সেন্সরশিপের পথ বেছে নেন, তখন আসলে ক্ষতিটা কার হয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ক্ষতিটা আসলে কোনো নির্দিষ্ট সাংবাদিকের হয় না, ক্ষতিটা হয় পুরো সমাজের, একটি স্বাধীন সমাজের ভিত্তিমূলের। সরকার বা ক্ষমতাশালী গোষ্ঠী যখন খবর আটকাতে চায়, তারা এখন আর সাংবাদিককে সরাসরি হত্যা করে না। তারা খুব সুপরিকল্পিতভাবে তাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়, আর্থিকভাবে দেউলিয়া করে দেয়, আর অনলাইনে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে। আর যখন একজন সাংবাদিক চুপ হয়ে যান, তখন সমাজের আয়নাটি ভেঙে যায়। আমরা আর নিজেদের আসল চেহারা দেখতে পাই না। মানে সত্যকে হত্যা করার জন্য এখন আর বুলেটের দরকার পড়ে না। একটি সাজানো মানহানির মামলা আর বটের সাহায্যে ছড়ানো ভুয়া টুইটই যথেষ্ট। আমাদের আজকের এই বিশ্লেষণ একটা অত্যন্ত জরুরি প্রশ্ন রেখে যায়। যখন সত্য প্রকাশ করার মূল্য এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একজন মানুষের মানসিক ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তখন সেই সত্য প্রকাশকদের রক্ষা করার দায়িত্ব আসলে কার? সমাজ যদি তাদের পাশে না দাঁড়ায়, তবে কি আমরা শুধু সেই গল্পগুলোই শুনব যা ক্ষমতাশালীরা আমাদের শোনাতে চায়? আমাদের এটা গভীরভাবে ভাবতে হবে। আজ এ পর্যন্তই।